আজকাল আর অফিস থেকে ফিরতে ইচ্ছে করে না। মাত্র ১১ মাস আগেও জীবনটা এমন ছিল না। বাড়ি ফিরতেই পুতুলের নামে হাজারখানেক কমপ্লেন শুনতে হয়। পুতুল, আমার স্ত্রী, ১১ মাস হলো আমাদের বিয়ের। এই ধর বাবা পানিটা। মায়ের কণ্ঠ। স্বামী বাইরে থেকে ফিরেছে। ওদিকে নবাবজাদির কোনো হুঁশই নেই। কথাটা পুতুলের উদ্দেশ্যে বলা। ছাড়ো তো মা, তুমিই তো দিলে। আমি কেন দেব? তার কোনো তাল নেই? মা চেঁচিয়ে ওকে ডাকতে লাগলো। পুতুল এলো, হাতে রুটির কায়। কিছু বলবেন মা? বলি, এখনো কয়েকটা লুচি বেলা হলো না? সংসারটা করবে কেমন করে? পুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি হাতের ইশারায় যেতে বললাম। ভাইয়া শোন, আজ তোর বউ কি করেছে। আমি ছোট বোন রুবাকে থামতে বললাম। ভালো লাগে না এইসব। রাতে নিজের ঘরেও চলবে এইসব ফ্যাচফ্যাচে নাটক, চোখের পানি, এলোমেলো অভিমানী কথা। আসলেই আমি ক্লান্ত। পরিবারের ভাষ্যমতে পুতুল কোনো কাজ করে না, বেয়াদবি করে। আর পুতুল অভিযোগ করে সারাদিন ওরা তাকে খাটায়, কথা শোনায়। মহা যন্ত্রণা। দিন যায়, বিরক্তি বাড়ে। একদিন না পেরে সবার সামনেই পুতুলকে বললাম, কাপড় গোছাও, বাবার বাড়ি যাবে। সব কি কথা? ঘরে যাই হোক, বাড়ির বউকে কেউ বের করে দেয় নাকি? মায়ের উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ। ভাইয়া, এটা ঠিক না, রুবাবও বলল। আমি টানতে টানতে পুতুলকে ঘরে এনে একটা লাগেজ খুলে ওর কাপড় চোপড় ভরতে লাগলাম। পুতুল বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। বাসে তুলে দেওয়ার পর থেকে আর ফোন করিনি, সেও করেনি। মেয়েটা জেদ বড্ড বেশি। পরদিন অফিস থেকে যথারীতি বাড়ি ফিরলাম। মা পানি দিলেন। রুবা চায়ের সাথে বিস্কিট নিয়ে এলো। আমি তাকিয়ে থেকে বললাম, জানিস তো আমি দুপুরে কিছু খাই না, শুধু চা ছাড়া। অফিস থেকে ফিরে ভারী খাবার খাই, শুধু বিস্কিটে হয় কি? আসলে ভাইয়া সারাদিন এত ধকল গেছে, সন্ধ্যায় আর কিছু করতে পারিনি। মা, আমি তো রান্না তেমন জানি না। আচ্ছা, তুই গোসল করে নে, রাতের খাবারই দিয়ে দিই, মা বলে উঠলেন। এই ৮টার সময়? যাই হোক, ৯টার দিকে খেতে বসলাম। ভাত, মুরগি, ডাল। সকালে টেবিলে বসে আছি, নাস্তা তৈরি হয়নি। মা একা পাচ্ছেন না। রুবা বরাবরের মতো ঘুমাচ্ছে। যখন নাস্তা এলো তখন আবার বের হবার সময়। আমি না খেয়েই বের হলাম। রাতেও একই চিত্র। খাবার টেবিলে মা বললেন, একটা কাজের মেয়ে রাখলেই তোকে আর না খেয়ে অফিস যেতে হবে না। কেন হঠাৎ কাজের মেয়ে? আমার বয়স হয়েছে, আর রুবাটা তো ছোট। কী রে রুবা, তোর বয়স কত? আমি রুবার দিকে তাকালাম। তুই মাস্টার্স করছিস না? রুবা মাথা নিচু করল। পুতুল তো রুবার বয়সী। অনার্স পরীক্ষা যেদিন শেষ হলো তার ১ সপ্তাহ পর ওর সাথে আমার বিয়ে হয়। এসব কথা উঠছে কেন? মা, তুমি কাজের মেয়ে চাইছো তাই বললাম। তুমিই তো বলতে পুতুল সারাদিন কিছুই করে না। তাহলে এখন এই ২ দিনে এত সমস্যা শুরু হলো? মা আগুন চোখে তাকিয়ে বললেন, ওই ডাইনির কথা বলবি না। বিয়ের সময় যেন তেন প্রকারে মেয়ে পার করেছে। শ্বশুরবাড়িতে যে কিছু দিতে হয় তা ওদের জানা নেই। হাভাতে ঘরের মেয়ে। ও, এটাই তাহলে তোমার সমস্যা? ভাইয়া, মায়ের সাথে তর্ক করিস না তো। আগে যে মেয়েটা আমাদের বাসায় কাজ করতো ওর সাথে যোগাযোগ করেছি আমি। ও আসবে কাল থেকে। বেতন অবশ্য বাড়িয়ে দিতে হবে। অফিসের কাজে ১৫ দিনের জন্য সিলেট যেতে হলো। ফিরে আসার সঙ্গে সঙ্গে মা একটা কাগজ হাতে ধরিয়ে দিলেন। আমার চোখ বিস্ফোরিত। ডিভোর্স লেটার। কোনো মতে বাসে উঠলাম। সামনে মূর্তির মতো পুতুল বসে আছে। এটা কেন পাঠিয়েছ? ইশতিয়াক, আমরা হানিমুনে কোথায় গিয়েছিলাম? হঠাৎ অন্য প্রসঙ্গ আসতে একটু অবাক হয়ে বললাম, যাওয়া হয়নি, অফিসের কাজের চাপ। তুমিই তো জানোই। আমাদের অ্যানিভার্সারি কবে? হিসেব করে দেখলাম ২ দিন আগেই পার হয়ে গেছে। পুতুল মৃদু হাসল। এটা আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল। একটা খোঁজ পর্যন্ত নাওনি। উইশ তো দূরের কথা। সরি, কাজের চাপে। আচ্ছা, আমরা দুজন একা কোথাও ঘুরতে গেছি?
না, না, দূরে নয়। এই ধরো কোনো পার্ক, একটা রেস্টুরেন্ট, কফি। আমার ভুল হয়ে গেছে। শোনো পুতুল, আমি বলি কি? আমার কথা শেষ করতে দিল না পুতুল। তুমি কি জানো আমার প্রিয় রং কী? কোন ফুল আমার পছন্দ? আমার পছন্দের খাবার, প্রিয় পোশাক, হবি? না, না, কিছুই জানো না তুমি। এই কাগজটা সাইন করো আর বের হয়ে যাও বাসা থেকে, চেঁচিয়ে উঠল পুতুল। এই প্রথম ওকে আমি রেগে যেতে দেখলাম। মনে হচ্ছে মনের ভেতরে পুষে রাখা লাভা এখন আগ্নেয়গিরি হয়ে বের হয়ে আসছে। বছর তিনেক পরে এর মধ্যে রুবার বিয়ে হয়ে গেছে, আবার ছাড়াছাড়িও হয়ে গেছে। শ্বশুরবাড়ির কমপ্লেন, ও কোনো রকম কাজকর্ম পারে না। মা অনেক চিল্লাচিল্লি করলেও আমি মনে মনে সায় দিলাম, কারণ রুবা সত্যি কোনো কাজকর্ম জানে না। সারাদিন রিলস আর টিকটক নিয়ে ব্যস্ত থাকে সে। এখন মা উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য। কিন্তু মা কি জানে আমার সিলেট পোস্টিং নেওয়ার কারণটা? আমি আসলে পুতুলকে নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, নিজের বিয়ে করা বউকে নিয়ে পালিয়ে এসেছি আর শান্তিতে সংসার করছি। যদিও পুতুল এখন কোনো কাজ টাজ করে না। আমার মাঝে মাঝে মনে হয় মা কি সত্যি কথা বলতো? পুতুল সত্যি রান্না বান্না ঘরের কোনো কাজই করে না। কাজের একটা মেয়ে রেখে দিয়েছি, সে সব কিছু করে। একদিন আমাকে না জানিয়েই মা আর রুবা এসে উপস্থিত। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। পুতুলকে কোথায় লুকিয়ে রাখবো? মা গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছেন। মা, তোমাকে মিথ্যে বলবো না, আমি এখানে পুতুলের সাথে আছি। জানি। কি করে? আমি অবাক হয়ে গেলাম। তোর বাড়িতে কাজ করে যে মেয়েটা, সে তোর ফোন থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল। মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে মায়ের পাশে, একেবারে গা ঘেঁষে, যেন সে কোনো ভূতের হাত থেকে বাঁচতে চাইছে। খালাম্মা, ভাইজানের মাথায় গণ্ডগোল আছে, তারে ডাক্তার দেখান। তার সাথে কেউ থাকে না, কিন্তু সে কেবল বলে ম্যাডামের এই কাজ করে দিতে, ওই কাজ করে দিতে, কিন্তু সে তো একলা থাকে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো। আমি একটা থাপ্পড় মারতে গেলাম। সত্যি রাগ উঠে গেছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিলাম। আমাকে পাগল বলে, কত বড় সাহস! তাহলে আপনি বলছেন আপনি আপনার স্ত্রীর সাথে, মানে আপনারা একসাথে থাকেন? সাইকিয়াট্রিস্ট আলম সাহেব যখন আমাকে এই প্রশ্ন করলেন, আমি উত্তরে হ্যাঁ বললাম। কিন্তু আপনার বাড়িতে কাজ করা মেয়েটি অন্য কথা বলছে, তাই তো? আবারও উত্তর হ্যাঁ। আপনার স্ত্রী আপনার সাথে আসেনি কেন? ও এখন আর বাড়ির বাইরে বের হয় না। আগে ওকে নিয়ে কখনো বাড়ির বাইরে বের হইনি, ঘোরাফেরা করিনি, তাই রাগ অভিমান। তবে আমি জানি ঠিক হয়ে যাবে। ইশতিয়াক সাহেব, আপনি সম্পূর্ণ ভুল। আপনি ভাবুন তো, যেদিন আপনি আপনার স্ত্রী অর্থাৎ পুতুলের বাড়িতে গিয়েছিলেন, সেদিন আপনি একটা কাগজে সাইন করেছিলেন, মনে আছে? একটা কাগজ কখনো সম্পর্ক ভাঙতে পারে না। মনের সম্পর্ক হয়তো ভাঙতে পারে না, কিন্তু আইনের সম্পর্ক কিন্তু ভাঙতে পারে। আপনি আসার আগেই আপনার বোনের সাথে সপ্তাহখানেক আগে আমার ডিটেলসে কথা হয়েছে। আপনার ব্যাপারে মোটামুটি অনেক কিছুই জানি আমি। 2 দিন আগে আপনার স্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এখন বিবাহিতা এবং গর্ভবতী। যখন কথা বলতে চাইলাম তখন তিনি যারপরনাই বিরক্ত। তবুও অনেক তথ্য প্রায় জোর করেই তার কাছ থেকে জোগাড় করেছি। তার বর্তমান স্বামী পুতুলের এই গর্ভাবস্থায় এইসব ব্যাপার নিয়ে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছেন। ফাজলামি করেন আপনি আমার সাথে? চিৎকার করে বললাম। তা কেন? এই দেখুন, আমি তাদের বিয়ের ছবি এবং বর্তমানে বেশ কিছু ছবি জোগাড় করেছি ফেসবুক থেকে। অবশ্যই অনুমতি নিয়ে। মনোযোগ দিয়ে দেখুন। দেখলাম আমার পুতুল বধূ সাজে, ওকে খুব সুন্দর লাগছে। আরও একটা ছবি দেখলাম একটা ছেলের সাথে, দুজনেই হাসি হাসি মুখ। কোনো সি বিচ বা এই জাতীয় জায়গা হবে। আপনি আবার প্রেসক্রিপশন ফলো করে ওষুধগুলো খান। অসুখটা সারাতে দেরি হলেও অন্তত নিয়ন্ত্রণে থাকবে। আপনার কেন মনে হচ্ছে আমি অসুস্থ? কারণ আমি আসল পুতুলের সাথে কথা বলেছি। হয় আপনি পুতুলকে অসম্ভব ভালোবাসতেন, যা আপনার পরিবারের জন্য প্রকাশ করতে পারেননি, পারিবারিক দায়িত্ববোধ, তখন হয়তো আপনার কাছে
মুখ্য ছিল, অথবা পুতুল আপনাকে ছেড়ে যাওয়ার পর আপনি রিয়েলাইজ করতে পেরেছেন যে আপনি কী হারিয়েছেন। প্রবল একটা অপরাধ বোধ আপনাকে জাপটে ধরেছে, যার কারণে আপনার কল্পনার পুতুলের আগমন। খসখস করে প্রেসক্রিপশন প্যাডে উনি কী যেন লিখতে লাগলেন। আমি ফিরে এলাম, দরজায় তালা খুললাম। পুতুল ভেতর থেকে কখনো তালা খোলে না, আমি সবসময় তালা লাগিয়েই যাই, আর কাজের মেয়েটার কাছে একটা এক্সট্রা চাবি থাকে। বেডরুমে ঢুকে দেখি পুতুল বসে আছে, আমার হাতে একগাদা ওষুধ আর প্রেসক্রিপশনের ব্যাগ। নিজের উপর একটু সন্দেহ হলো, ওই সাইকিয়াট্রিস্ট কি সত্যি বলেছে? না, ভুল করা যাবে না। একটা ওষুধও আমি খাবো না। আমার পুতুল সারা জীবন আমার কাছেই থাকবে, হোক সেটা ভালোবাসা থেকে অথবা অপরাধ বোধ থেকে। পুতুল তো এখন আমার চোখের সামনে, এটা স্বপ্ন হোক বা সত্যি, আমি তো ভালো আছি। সমাপ্ত।